চট্টগ্রামে প্রাইম মুভার ট্রেলার শ্রমিকদের কর্মবিরতি চলছে, বন্দরে কন্টেইনার পরিবহন বন্ধ। ঢাকায় স্টক এক্সচেঞ্জের আইটি বিভাগে বড় সংস্কার আসছে, জানালেন বিএসইসি চেয়ারম্যান। ইলিশের সরবরাহ সংরক্ষণের ব্যবস্থা আধুনিক হয়নি, আমলাতান্ত্রিকতায় বাধা, বললেন মন্ত্রী। কাল থেকে সারা দেশে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি, পাওয়া যাবে বাজারের অর্ধেক দামে। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনের সাথে আছে আমি ইশরাত সুমন। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত সংবাদ। শ্রমিকদের নিয়োগপত্র দেয়া সহ 5 দফা দাবিতে চট্টগ্রামে প্রাইম মুভার ট্রেলার শ্রমিক ইউনিয়নের ডাকা কর্মবিরতি চলছে। এতে চট্টগ্রাম বন্দর ও নগরীর 18টি ডিপোতে কন্টেইনার পরিবহন বন্ধ আছে। দুপুরে এই বিষয়ে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপারের সাথে বৈঠক হলেও কোনো সমাধান আসেনি, তাই আবার কাজ বন্ধ রেখেছে শ্রমিকরা। শনিবার ভোর 6টা থেকে বন্দরে কর্মবিরতি শুরু হলেও 10টা থেকে পণ্য পরিবহন শুরু করে চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেলার শ্রমিক ইউনিয়ন। পরে বেলা 2টা থেকে আবারও কর্মবিরতি শুরু করে শ্রমিকরা। এরপর থেকে কোনো প্রাইম মুভার ও ট্রেলার চলাচল করছে না। ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, ন্যূনতম মজুরি, আগে ছাঁটাই করা শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবিসহ 5 দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন তারা। দুপুরে এই বিষয়ে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপারের সাথে বৈঠক হলেও কোনো সমাধান আসেনি, তাই আবার কাজ বন্ধ রেখেছে শ্রমিকরা। ওনাদের মাধ্যমে যে বৈঠক আজকে হয়েছে, এই বৈঠকের সিদ্ধান্ত আলোতে আমরা আসতে পারি নাই। মালিক পক্ষ বলতেছেন সরকারের যে বাংলাদেশ সরকার যে আইন যে করেছেন, এই আইন তারা মানেন না। কর্মবিরতির কারণে রপ্তানি পণ্যবাহী কন্টেইনার বন্দরে আসছে না, বন্দর থেকেও কন্টেইনারবাহী পণ্য বের হচ্ছে না। তবে বন্দরে জাহাজ থেকে কন্টেইনার ওঠানামা স্বাভাবিক আছে। সমস্যা সমাধানে রোববার আবারও আলোচনায় বসার কথা রয়েছে। এই সময়ে এই ধরনের স্ট্রাইক অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। এতে করে আমাদের দেশের ভাবমূর্তি যেরকম ক্ষুণ্ণ হবে, তাতে করে যারা রপ্তানিকারক আছেন তারাও কিন্তু আর্থিকভাবে অনেক ক্ষতির সম্মুখীন হবেন। এবং যথাসময়ে যদি ফিডার ভেসেল কানেক্ট করতে না পারে এবং সেই ফিডার ভেসেল যদি মাদার কানেক্ট করতে না পারে, তাহলে কিন্তু পণ্যটা যথাসময়ে কিন্তু গন্তব্যস্থলে পৌঁছাবে না। এর আগে বেতন বৃদ্ধি ও নিয়োগপত্রের দাবিতে ফেব্রুয়ারি মাসে কর্মবিরতি পালন করে চট্টগ্রামের বেসরকারি ডিপোর প্রাইম মুভার ট্রেলার শ্রমিক ইউনিয়ন। পরে নিয়োগপত্রের আশ্বাসে তা প্রত্যাহার করা হয়। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, 5 দফা দাবিতে যে প্রাইম মুভার ট্রেলার শ্রমিকরা তারা কর্মবিরতি করছে, আমরা এর আগেও কিন্তু দেখেছিলাম যে তারা এর আগেও কর্মবিরতি দিয়েছিল। যে বারবার কর্মবিরতি দিচ্ছে, এটার আসলে একটা স্থায়ী সমাধান কেন হচ্ছে না? আপনি জানেন যে আসলে আজকে ভোর থেকে চট্টগ্রামের বন্দর কেন্দ্রিক যে প্রাইম মুভার ট্রেলার শ্রমিক ইউনিয়ন রয়েছে, তারা আসলে মোট 5টি দফাতে তাদের আজকের এই কর্মবিরতি করছে। তারা আমরা দেখেছি ইতিপূর্বে আসলে গেল ফেব্রুয়ারি মাসে এরকম একটি কর্মবিরতি হয়েছিল। তারা তাদের ইতিপূর্বে যে সমস্ত শ্রমিক ছাঁটাই করা হয়েছিল এবং ন্যূনতম মঞ্জুরি, ন্যূনতম বেতন কাঠামো তৈরি করা সহ বেশ কয়েকটি দফা নিয়ে তারা আসলে বারবার এইরকম কর্মবিরতিতে যাচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত আসলে তারা কাঙ্ক্ষিত যে দাবি, সেটি আসলে কোনো কারণে পূরণ হচ্ছে না বলে আসলে বারবার এই ধরনের ধর্মঘট তারা করছে। আপনি দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বন্দরের অন্যতম একটি ফটক এটি। এখানে আসলে অন্য সময় এই সময় যে পরিমাণ প্রাণচাঞ্চল্য থাকে, যে পরিমাণ কাভার্ড ভ্যান সেখানে ঢোকে এবং ভেতর থেকে বেরোয়, সেটি আসলে আমরা আজকে দেখতে পাচ্ছি না। আমরা যেটি সকাল থেকে দেখেছি সেটি হচ্ছে আসলে আজকের যে কর্মবিরতি, এটির কারণে চট্টগ্রাম বন্দরের ভেতর থেকে কোনো কন্টেনার, পণ্যবাহী কোনো কন্টেনার চট্টগ্রামের কোনো ডিপোতে যাচ্ছে না। আবার ঠিক কোনো ডিপো, বড় বড় যে সমস্ত ডিপোগুলো রয়েছে সেখান থেকেও কোনো কন্টেনার, পণ্যবাহী কোনো কন্টেনার আসলে বন্দরে ঢুকছে না। শুধুমাত্র বন্দরের ভেতরে যে সমস্ত লরিগুলো আছে, যে কন্টেনারবাহী যে সমস্ত লরি, সেগুলো চলাচল করছে এবং সেখানে
জাহাজ থেকে মালামাল যে লোডিং আনলোডিংয়ের যে বিষয়টি সেটিও আসলে এখনও পর্যন্ত স্বাভাবিক রয়েছে বলে আমাদেরকে আসলে বন্দর কর্তৃপক্ষ সহ বন্দর ব্যবহারকারী যে সমস্ত সংস্থা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে। এবং এই যে অচল অবস্থা এটিকে নিরসন করার জন্য আজকে দুপুরবেলা পুলিশের পক্ষ থেকে একাধিকবার তাদের সঙ্গে বৈঠক করেছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো রকমের সুফল আসেনি এবং সে কারণে এখন পর্যন্ত যে কর্মবিরতি সেটি চলছে। আমরা ধারণা করছি যে অল্প সময়ের মধ্যে হয়তো তারা একটি সমঝোতায় আসবে এবং তারপরে হয়তো বন্দরের যে অচল অবস্থা সেটি কেটে যাবে। এই বিষয়টি নিয়ে আমরা আসলে বন্দর কর্তৃপক্ষ এবং অন্যান্যদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছে যে এই কর্মবিরতির কারণে আসলে এই মুহূর্তে ঠিক কত আর্থিক লোকসান তাদের গুনতে হচ্ছে সেটি তারা জানতে না পারলেও তারা মনে করছেন যে এই ধরনের কর্মবিরতি আসলে কোনোভাবেই প্রত্যাশিত নয়। তারা চান যে আসলে যেই তাদের যে যৌক্তিক যে দাবিগুলো আছে সেগুলো সমাধানে আসলে যথাযথ কর্তৃপক্ষ একমত হবে এবং তারপর আসলে এই যে অচল অবস্থা কিছুদিন পর যে কর্মবিরতি হয় সেটি থেকে হয়তো বন্দর কর্তৃপক্ষ মুক্তি পাবে। ধন্যবাদ রিটন, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আহসান রিটন। ঢাকায় স্টক এক্সচেঞ্জের প্রযুক্তি বিভাগে বড় ধরনের সংস্কার আনা হবে বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি চেয়ারম্যান শিবলি রুবায়তুল ইসলাম। শনিবার পুঁজিবাজার নিয়ে বিএমবিএ এবং সিএমজেএফ এর যৌথ ওয়েবিনারে তিনি একথা জানান। এ সময় তিনি বলেন, কেউ ক্ষুদ্র বিনিয়োগকারীদের আর নিঃস্ব করার সুযোগ পাবে না। আলোচনায় বাজারে সুশাসন আনার পাশাপাশি নজরদারি বজায় রাখার আহ্বান জানান সংশ্লিষ্টরা। কয়েক বছরের মন্দাবস্থা ও করোনার ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের পুঁজিবাজার। আগস্টে দেশের প্রধান শেয়ার বাজারে সূচক বেড়েছে এশিয়া ও বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। এই গতিশীলতা ধরে রাখতে করণীয় নিয়ে শনিবার ভার্চুয়াল বৈঠকে বসেন নিয়ন্ত্রক সংস্থা ও বাজার সংশ্লিষ্টরা। বৈঠকে মার্জিন ঋণের সুদহার কমানো, সুশাসনের নিশ্চয়তা ও বাজারে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রতি জোর দেন বক্তারা। আমাদের ব্রোকারদের বাজারে শেয়ার ইস্যু করার এবং তাদের সিকিউরিটি ফার্মকে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত করার অনুমতি দিন। যে আমাদের স্টক মার্কেট এখনো একটি 100% ইকুইটি ভিত্তিক বাজার। দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বাজারের অন্যান্য পণ্যগুলিতেও তাদের বিনিয়োগ বৈচিত্র্য আনার সুযোগ নেই। বর্তমান মুহূর্তে বাংলাদেশ শেয়ার মার্কেটের মার্কেট ক্যাপিটালাইজেশন জিডিপির 12-13% মতো হবে। মাস দেড়েক দুই আগে এটা শতকরা 12 ভাগের নিচে নেমে গেছিল। বর্তমান কমিশন আসার পরে মার্কেট ভালো হয়েছে। এখন আমরা হয়তো আমাদের মার্কেট ক্যাপিটালাইজেশন 13 থেকে 14 মধ্যে হতে পারে। বিএসইসির বিশেষজ্ঞ টিম ডিএসইর আইটি বিভাগে তদন্ত করছে। এক্ষেত্রে বড় ধরনের সংস্কার প্রয়োজন বলে জানান সংস্থার চেয়ারম্যান। তো আমরা ডে 1 থেকে আইটির কথা বলে আসছি। কোভিড কিন্তু আমাদের ডিজিটাল ইকোনমির প্রয়োজনীয়তা বুঝিয়ে দিয়েছে। আইটির জন্য এখন এমন কাজকর্ম চলছে, টোটাল আইটি ব্যাকবোন, আইটি ইনফ্রাস্ট্রাকচার আমাদেরকে 2021-এর মধ্যে শেষ করার পরিকল্পনা আছে। কোনোভাবেও যদি না পারি হয়তো 6 মাস বেশি লাগতে পারে। বাজারে প্রবাসীদের অংশগ্রহণ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের সাথে আলোচনা চলছে বলে জানান বিএসইসি চেয়ারম্যান। এছাড়া বাজারে বিভিন্ন ধরনের বন্ড ও নতুন নতুন পণ্য আসলে টার্নওভার 5,000 কোটি টাকা ছাড়াবে বলে আশা করেন চেয়ারম্যান। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে সপ্তাহে শেয়ার বাজারের খবর। বিদায়ী সপ্তাহে ঊর্ধ্বমুখী দেশের 2 স্টক এক্সচেঞ্জ। এ সময় ঢাকা শেয়ার বাজারে প্রধান সূচক মোট 83 পয়েন্ট বেড়ে অতিক্রম করেছে 5,000 পয়েন্টের মাইলফলক, যা চলতি বছরের সর্বোচ্চ অবস্থান। পাশাপাশি লেনদেন বেড়েছে 1,055 কোটি টাকা এবং দর বেড়েছে ডিএসসির 60 ভাগ প্রতিষ্ঠানের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মোট লেনদেন হয়েছে 154 কোটি 29 লাখ টাকা। গেল সপ্তাহে মূল্যসূচকের উত্থান ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জে। সপ্তাহের ব্যবধানে প্রধান সূচক ডিএসসিএক্স 83.47 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,011 পয়েন্টে। সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণ। সপ্তাহের 5 কার্যদিবসে মোট লেনদেন হয়েছে 5,294 কোটি 79 লাখ টাকার শেয়ার, যা এর আগের সপ্তাহ থেকে 1,055 কোটি 36 লাখ টাকা বেশি। এতে ডিএসসিতে লেনদেন বেড়েছে প্রায় 25%। ডিএসসিতে তালিকাভুক্ত মোট 362টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে 60 ভাগ প্রতিষ্ঠান ছিল দর বৃদ্ধির তালিকায়, যার মধ্যে দর বেড়েছে 217টির, কমেছে 119টির এবং অপরিবর্তিত রয়েছে 24টি প্রতিষ্ঠানের শেয়ার দর। বিদায়ী সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকার প্রথম অবস্থান ধরে রেখেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, দ্বিতীয় বেক্সিমকো লিমিটেড এবং তৃতীয় অবস্থানে ব্র্যাক ব্যাংক।
গত সপ্তাহে দরবৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্স। এই সময় প্রতিষ্ঠানটির শেয়ার দর বেড়েছে ৪৫% বেশি। দ্বিতীয় ফাইন ফুডস এবং তৃতীয় অবস্থানে এফএএস ফাইন্যান্স। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সপ্তাহের ব্যবধানে সার্বিক সূচক 229 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 14,295 পয়েন্টে। 5 কার্যদিবসে মোট লেনদেন হয়েছে 154 কোটি 29 লাখ টাকার শেয়ার। এতে সিএসইতে লেনদেন বেড়েছে 39 কোটি 20 লাখ টাকা। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উৎপাদন বাড়লেও আধুনিক হয়নি ইলিশের সরবরাহ সংরক্ষণের ব্যবস্থা, আর এতে কমছে না দাম। আড়তদারদের দাবি এই সংকটের কারণ মধ্যস্বত্বভোগীরা। এদিকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বলছেন, বাজার ব্যবস্থাপনা আধুনিক করার পথে বাধা আমলাতান্ত্রিক জটিলতা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা তথ্য বলছে বিশ্বের মোট ইলিশের ৭৫ ভাগের বেশি হয় বাংলাদেশে। আর মৎস্য অধিদপ্তর বলছে গত বছর ইলিশের উৎপাদন ছিল ৫,৭০,০০০ টন। বাজারেও মিলছে ২ থেকে আড়াই কেজি ওজনের ইলিশ। বাজারে পছন্দ মতো ইলিশ কেনা গেলেও দাম কমেনি। 1 কেজির ইলিশ ৮০০ থেকে ৯০০ টাকা, ১.৫ কেজি ইলিশ মিলছে ১১০০ টাকা দরে। ৬০০-৭০০ গ্রামের ইলিশ ৫০০ থেকে ৬০০ টাকা কেজি। এখানকার মানুষ আপনার বিভিন্ন ইলিশ ব্যবহার করে, ঠিক আছে, সাধারণ মানুষের থেকে অনেক দাম আগাচ্ছে। সব সমুদ্রের মাছ, বরিশালের মাছ, বুলার মাছ, চাঁদপুরে বলে চালাই দিতেছে। এগুলো সব নিম্নমানের মাছ, ভালো মাছ না, দাম কম, খারাপ মাছ এগুলি। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর বাজারে ইলিশ আসছে আগের চেয়ে বেশি, তবুও দাম কেন ঊর্ধ্বমুখী? এ প্রশ্নে মধ্যস্বত্বভোগীদের দুষছেন আড়তদাররা। আমাদের চাহিদার তুলনায় আমদানি অনেক বেশি, বিধায় আমাদের মাছ বিক্রি করতে হিমশিম খাচ্ছি। আগে যদি হয়তো 30%, এখন হয়তো 35% হচ্ছে বা 40% হচ্ছে। এখন মাছ একটু বাড়ছে, কিন্তু মানুষের তো চাহিদা আছে, এই কারণে ধরেন মাছের দাম বেশি। বর্ডার এলাকায় নিয়ে যায়, তারা কোথায় নিতেছে, কেমনে কি করতেছে সেটা আমাকে দেখার ব্যাপার না, কিন্তু আমরা উচিত মূল্য পাইতেছি না। সরকারিভাবে ইলিশ শিকার বন্ধ ছিল ৬৫ দিন। পাশাপাশি করোনার কারণে লম্বা সময় নদীতে নামেননি জেলেরা। এতে বেড়েছে মাছের উৎপাদন, সুফলও মিলেছে আগের চেয়ে বেশি। দেশের মৎস্য উৎপাদন প্রক্রিয়া এবং বিপণন প্রক্রিয়াকে আধুনিকায়ন করতে হবে, সহজলভ্য করতে হবে। তিনি যেন বিদেশে এটাকে রপ্তানি করতে পারেন, সেই প্রক্রিয়া সহায়তা করতে হবে। এ অবস্থায় সঠিক বাজার ব্যবস্থাপনার পাশাপাশি ইলিশ সংরক্ষণে আধুনিক হিমাগার স্থাপনের তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইলিশ রপ্তানি করতে বিশেষ অনুমতি দিয়েছে সরকার। দুর্গাপূজা উপলক্ষে প্রায় ১৫০০ টন ইলিশ ভারতে রপ্তানি করতে যাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। মন্ত্রী জানান, প্রায় ২০০ রপ্তানিকারক ভারতে মাছ রপ্তানির জন্য অনুমতি চেয়েছিল। এর মধ্যে ৯ জনকে অনুমতি দেওয়া হয়েছে। প্রতিটি সংস্থা ১৫০ থেকে ১৭৫ টন ইলিশ রপ্তানি করতে পারবে। আগামী মঙ্গল ও বুধবারের দিকে কলকাতায় পাঠানো হবে ইলিশের এ চালান। বেনাপোল সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে যাবে এ চালান। ইলিশ ওজন হবে ৮০০ থেকে ১২০০ গ্রাম এবং আকারের উপর নির্ভর করে পাইকারি দাম প্রতি কেজি ৮০০ থেকে ১৪০০ টাকা পর্যন্ত ঠিক করা হয়েছে। দেশের চাহিদা মেটাতে ২০১২ সাল থেকে বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে। তবে গত বছর দুর্গাপূজার সময় পশ্চিমবঙ্গে ৫০০ টন ইলিশ রপ্তানি করেছিল সরকার। পেঁয়াজের বাজারের অস্থিরতা নিয়ন্ত্রণে কাল থেকে সরকারি বিপণন সংস্থা টিসিবির মাধ্যমে প্রতি কেজি পেঁয়াজ ৩০ টাকায় বিক্রি শুরু করবে সরকার। শুক্র ও শনিবার ছাড়া আগামী ১ অক্টোবর পর্যন্ত এই কার্যক্রম চলবে। টিসিবির তথ্য মতে একজন ক্রেতা সর্বোচ্চ ২ কেজি পেঁয়াজ কিনতে পারবেন। কয়েকদিন ধরে বিভিন্ন বাজারে বাড়তি পেঁয়াজের দাম। প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ৫০ থেকে ৫৫ ও দেশি পেঁয়াজ ৬৫ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে রোববার থেকে ৩০ টাকা কেজিতে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ২৭৫টি ভ্রাম্যমাণ ট্রাকে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি। ট্রাকে পেঁয়াজের পাশাপাশি ৮০ টাকা লিটার দরে সয়াবিন তেল, ৫০ টাকা কেজিতে মসুর ডাল ও চিনি বিক্রি হবে। গত সোমবার বিশেষ অনুমতিতেই ২ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট কাতারের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছিল। এমন ব্যাখ্যা দিয়ে নিজেদের ওয়েবসাইটে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বিজ্ঞপ্তিতে জানান, ৭ সেপ্টেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লেবাননে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত আনতে ঢাকা, দোহা, বৈরুত, ঢাকা রুটে বিশেষ ফ্লাইট পরিচালনা করে। বিশেষ অনুমতিতেই ২ জন যাত্রী ও ৩১,১৩৬ কেজি কার্গো সহ ঢাকা থেকে দোহার উদ্দেশ্যে রওনা করে বিমানের বিশেষ ফ্লাইট BG4025। ফেরার পথে বৈরুত থেকে ৪০৮ জন যাত্রী ঢাকায় পৌঁছায়।
করোনার মোকাবিলায় প্রণোদনা প্যাকেজের চাপে রেকর্ড হারে বাজেট ঘাটতি দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের হিসেবে চলতি অর্থবছরের 11 মাসে ঘাটতি ছাড়িয়েছে $3 ট্রিলিয়ন, যা গত বছর থেকে প্রায় 3 গুণ বেশি। অর্থবছরের প্রথম 11 মাসে মার্কিন প্রশাসনের মোট খরচ ছিল $6 ট্রিলিয়ন, যেখানে করোনার জন্য প্রণোদনা প্যাকেজ ছিল $2 ট্রিলিয়ন। মূলত রাজস্ব খাত থেকে কম আয়ের কারণে এই রেকর্ড পরিমাণ ঘাটতি হয়েছে বলছেন সংশ্লিষ্টরা। গত বছর মহামারীর আগে মার্কিন বাজেট ঘাটতি ছিল $1 ট্রিলিয়ন। এদিকে আগের 2 মাসের ধারাবাহিকতায় জুলাই মাসেও যুক্তরাজ্যের অর্থনীতি বেড়েছে 6.6 ভাগ। দেশটির পরিসংখ্যান ব্যুরো বলছে, ইতিবাচক হলেও করোনার ক্ষতি কাটিয়ে উঠতে এখনো 12 ভাগ পিছিয়ে আছে ব্রিটিশ অর্থনীতি। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।